তে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। এমন সময় কেউ একজন তার হাতে হেঁচকা টান মেরে ভেতরের একটা রুমে নিয়ে যায়। তে চিৎকার করতেই যাবে, অমনি লোকটি তের মুখটি চেপে ধরে, তারপর জাজালো কণ্ঠে বলে ওঠে, বিয়ে করার অনেক শোক জমেছে তোর, তাই না? এতই যদি শোক জমা হয় তাহলে এতদিন আমার পিছনে মাছির মতো বনবন করেছিলি কেন বল? তে পিট পিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি হলো তার জাঙ্কুক ভাইয়া। শুধু ভাইয়া বললে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায় যাকে। সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে এই মানুষটাকে, আর এই মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি এতদিন। আর আজ সেই তেকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে। লোকটা কি চায় সেটা তের অজানা। সমস্যাটা কি ওনার? বিয়েটা তার নিজের ইচ্ছা, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত আপত্তি কিসের? আর এত জ্বলন কেন? আমার বিয়ে হবে, তাতে আপনার সমস্যা কি ভাইয়া? এই একদম চুপ। আর একটা কথা যদি বলিস তো থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। বেয়াদব, মুখে মুখে তর্ক হচ্ছে। আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সবকিছু করবে শুধুমাত্র আমার বর, আপনি নয় জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক এবার রেগে যায়, তেকে আবারও দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলে, চালাক হয়ে গিয়েছিস দেখছি তে। ভাইয়া, এখানে চালাক হবার কি আছে? যা সত্যি তাই তো বলছি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই বুঝছিস না কেন? তুই আরেকজনের মন নিয়ে খেলা করছিস। আমি তো কারোর সাথে প্রেম টেম কিছুই করিনি জাঙ্কুক ভাইয়া। তাহলে মন নিয়ে খেলা করার প্রশ্ন আসে কই থেকে? ওই হনুমানের মতো ছেলেটাকে পেয়ে আগে সবকিছু বলে গেলি তে। বাহ তে বাহ, কদিন বাদে আমি তার অর্ধাঙ্গিনী হব জাঙ্কুক ভাইয়া। তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো আমি। অতীতকে টেনে এনে বর্তমানকে কেন নষ্ট করবো আমি? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে, এমন অতীত আমি মনে রাখতে চাই না জাঙ্কুক ভাইয়া। আর আপনি আমার বরকে হনুমান কেন বলছেন জাঙ্কুক ভাইয়া? আমার বর তো অনেক হ্যান্ডসাম, একদম বিটিএস এর জাঙ্কুকের মতো, আপনি জানেন। রাগ উঠাস না তে আমার, না হলে অনেক কিছু হয়ে যাবে আজকে। আপনি রাগ করেন বা যাই করেন, এতে আমার কিছু যায় আসে না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন জাঙ্কুক ভাইয়া? ছাড়ুন আমায়। কেউ যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে অন্য কিছু ভাবতে পারে। বলে তে জাঙ্কুককে এক ঝটকায় সরিয়ে দেয়। তাৎক্ষণিক জাঙ্কুক রেগে পাশে থাকা মাটির ফুলদানিটি ফ্লোরে ছুঁড়ে মারে। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে তে সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। যদি কেউ তাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই ফুপিকে বলে দেবে। তে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে জাঙ্কুককে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। দরজা টেসে বাহিরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চেপে থাকা তীব্র ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেল। এই মুহূর্তে তের অনেক কষ্ট হচ্ছে। যে মানুষটিকে তে অন্ধের মতো ভালোবাসতো, আজ সেই মানুষটির মুখের উপর এতগুলো কথা তে কিভাবে বলতে পারলো? এমন সময় নিচ থেকে তের ফুপি জিন ডেকে ওঠেন, তে এই তে একটু নিচে আয় তো। তে তাড়াহুড়ো করে নিচের চোখের পানিটা মুছে নেয়। তার ফুপি হলেন মিসেস জিন। তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই আছে, যেমন তের মা ইউনজুন, ছোট একটা বোন রোজ, আর ছোট একটা ভাই ইয়োনো। জিন তের দিকে এগিয়ে মৃদু হেসে বলেন, তে ছেলেপক্ষ তোকে নাকি অনেক পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এনগেজমেন্টটা সেরে ফেলতে, তারা দেরি করতে চায় না। তখনই তের মা বলেন, তোর ফুপি ঠিকই বলেছে তে, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না আমাদের। ঠিক তখনই জাঙ্কুক একটা সোফায় দপাস করে বসে বলে, বিদায় করো আপদকে, তাড়াতাড়ি বিদায় করো। বাসা এমন উটকো ঝামেলা কাঁধে ছড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা করো, শান্তিতে থাকতে পারবো এবার। কি ঠিক বলছি না মিসেস তে? ওহ সরি, তোর তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো বিয়ের পরই হবে। খুব এবার কিন্তু বেশি হচ্ছে। এসব কি বলছিস? চুপ করে থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো না মা। তের বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না যে। জাঙ্কুকের কথায় তে কোনো জবাব দিল না। তে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো ফুপি, এখানে আমার কিছু বলার নেই। বলে তে নিজের রুমে চলে আসে। তারপর দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। চোখের সামনে বারবার ভেসে উঠছে পরিবারের কষ্টের মুহূর্তগুলো। সামান্য বেতন পায় তের বাবা। তিনি সাধারণ একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঢাকা শহরে বসবাস। তাদের 3 ভাই বোনের পড়াশোনার খরচ, এই সব কিছু বহন করা তার বাবার পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে তের বাবা সবিন নিজের বোনের বাড়িতে পাড়ি জমায় পুরো পরিবার নিয়ে।
জিন তাদের অল্প খরচে বসবাস করতে অনুমতি দিয়ে দেয় তার বাড়িতে। তারপর সবিন সাহেব নতুন করে জীবনের অধ্যায় শুরু করেন নিজের বোনের বাড়িতে। সেই সময় তের বয়স ছিল মাত্র 15 বছর, আর ইয়নোর ছিল 7 বছর, আর রোজির ছিল 5 বছর। সেই সময় মিসেস জিন প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। ঢাকা শহরে 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, আর বেশ কয়েকটি গাড়িও ছিল তাদের। মিসেস জিন বেগমের স্বামী আরিম ছিলেন অনেক বড় একজন বিজনেসম্যান। এখন সেখান থেকে তাদের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক বিজনেস দেখাশোনা করছে। তে সেই কিশোর থেকে জাঙ্কুককে দেখে আসছে। দেখতে দেখতে তের মাঝে জাঙ্কুকের প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে তের মধ্যে। ধীরে ধীরে তের অবচেতন মন জাঙ্কুককে ভালোবাসতে শুরু করে। মনে মনে সেই ভালোবাসার থলিটা একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তে সিদ্ধান্ত নেয় জাঙ্কুককে তার মনের সকল অনুভূতিগুলো বলে দেবে। তাই একদিন তে জলমল বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফিরে ছাদে চলে যায়। ছাদে প্রতিদিন বিকেলে জাঙ্কুক টাইম পাস করে, যেমন বই পড়ে বা গান শুনে ইত্যাদি। তে সেদিন অনেক আশা নিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ভাইয়া তুমি কি বিজি? জাঙ্কুক ফোন থেকে মুখ তুলে বলল, কেন তে, কিছু বলবি? ভাইয়া, তা কি বলবি, তাড়াতাড়ি বল। এটা বলেই আবারও মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে জাঙ্কুক। মানে ভাইয়া, তে ইতস্তত হয়ে পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে তা ভেবে পাচ্ছে না। তা দেখে জাঙ্কুকের বেশ রাগ উঠে যায়। জাঙ্কুক ছাদে বসে মোবাইলে গেম খেলছিল। তের জন্য সে গেমটিতে হেরে যায়। এতে জাঙ্কুকের বেশ রাগ হয়। রেগে গিয়ে সে তেকে বলে, তে এসব নাটক পাটক শেষ করে তাড়াতাড়ি কি বলবি বল, যত সব বিরক্তিকর। তে আমতা আমতা করে বলল, জাঙ্কুক ভাইয়া, আমি না আপনাকে অনেক ভালোবাসি। হোয়াট? এগুলো তুই কি বলছিস তে? আমি সত্যি বলছি ভাইয়া, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন এতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। জাঙ্কুক কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে গেল। সে হয়তো এমনটা আশা করেনি তের কাছ থেকে। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে তেকে বলল, ভার্সিটি থেকে এসেছিস মনে হয়, অনেক ক্লান্ত, যা ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে। এটা বলে জাঙ্কুক মোবাইলে আবারও গেম কন্টিনিউ করতে লাগলো। তের দু চোখ বেয়ে পানি পড়ছে। জাঙ্কুক তার ফিলিংস গুলো বুঝলো না। তের এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে। জাঙ্কুক তের চোখের পানিটুকু দেখার আগেই তে তার চোখের পানিগুলো আড়ালে মুছে নিল। কিন্তু জাঙ্কুক আর তের দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজনও বোধ করেনি। তের বুক ফেটে কান্না পাচ্ছে। হৃদয় ভাঙা মন নিয়ে তে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস জিন বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়েটা আবার এই সময় ছাদে গিয়েছে কেন? তার কাছে এই বিষয়টা বেশ রহস্যজনক মনে হয়। তাই তিনি সেই রাতে তেকে ডেকে পাঠান। তে ওনার সামনে দাঁড়াতেই তিনি বলেন, এই বাড়িতে তোদের বিনা টাকায় পালছি, বিনা টাকায় খাবার খেতে দেই, সব কিছুতেই তোদের সুবিধা দেই। ইদানিং দেখছি তুই আমার ছেলের আশেপাশে কেমন যেন গুড়গুড় ঘুরছিস। তে আমার একটা মাত্র ছেলে, কত আদরের, তুই তো জানিসই। ওকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তে মা, তোর কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলে থেকে একটু দূরে দূরে থাকবি, কেমন? আশা করছি তুই আমাকে নিরাশ করবি না। তে সেদিন তার ফুপির কথার ওপর আর কোনো জবাব দিল না। কথাগুলো তো সত্যি, আসলেই তো। সে জাঙ্কুকের পেছনে কেমন যেন ঘুরঘুর করছে, আর তাদের আশ্রয়ে তারা বাঁচতে পারছে। সেদিন জিনের এমন কথাগুলো শুনে আর জাঙ্কুকের প্রপোজাল রিজেক্ট করে দেওয়াতে তে ভীষণ কষ্ট পায়। সেদিনই তে তার মত পরিবর্তন করে ফেলে। তার ফুপির ভরসায় যে তার পরিবার মাথা গুঁজে আছে, যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি সদস্যের জীবন যে শেষ হয়ে যাবে। বিশেষ করে তার বাবা অনেক কষ্ট পাবে। তার বাবা যে অনেক নরম মনের একজন মানুষ। না, তে আর কিছু ভাবতে পারছে না। তে ডিসিশন ফাইনাল করলো, সে যে করেই হোক জাঙ্কুক নামের ব্যক্তিটাকে ভুলে যাবে। যত কষ্টই হোক না কেন সে ভুলে যাবে তার পরিবারের জন্য। তে তার বিছানায় মুখ গুজে কান্না করছে। কান্না করতে করতে তে ক্লান্ত হয়ে যায়। সেদিন তে সারা রাত কান্না করে। তার 5 দিনের মাথায় সে তার মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে সে বিয়ে করবে, আর তারপরের পড়াশোনাটা তার স্বামীর বাড়িতেই চালিয়ে নেবে। মা বাবা প্রথমে একটু অবাক হন, কারণ এতদিন তারা তেকে বিয়ের জন্য অনেক প্রেসার দিয়েছে, কিন্তু তে বিয়ে করতে নারাজ। তের এমন সিদ্ধান্তে তের মা বাবা বেশ খুশি হন, আর সাথে সাথে তারা মিসেস জিন বেগমকে এই বিষয়ে জানান। মিসেস জিন বেগম তো অনেক হ্যাপি।
তিনি মনে মনে ভাবছেন, যাক একটা আপদ বিদায় হবে। তার বিয়ের জন্য পরিবারের সবাইকে এত হ্যাপি দেখে তের চোখের কোনো ঝাপসা হয়ে এলো। ওর মুহূর্তে জাঙ্কুকের মুখটা তার চোখের সামনে ভেসে উঠলো। কিভাবে পারবে সে অন্য কাউকে বিয়ে করতে? ভাবতেই তের মুখটা মলিন হয়ে গেল। রেস্টুরেন্টের একদম একটা কোণার চেয়ারে বসে আছে জাঙ্কুক। তার হাতের সামনে একটা কোকাকোলার বোতল পড়ে আছে। তার চোখ মুখে কেমন হতাশা ফুটে উঠেছে, তার উপর আবার রাগে গজগজ করছে। জাঙ্কুকের বিশ্বাস হচ্ছে না, মাত্র 5 দিনেতে এতটা পরিবর্তন হয়ে যাবে। এই তো কিছুদিন আগে মেয়েটি তার পেছনে আটার মতো লেগে থাকতো, মাকে এটা সেটা বাহানা করে তার রুমে জানিয়ে যেত। জাঙ্কুককে দেখা মাত্রই তে কেমন মিষ্টি মিষ্টি হাসতো লাজুক ভাবে। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু অনুভূতিগুলো বলে দিল। আসলে তের এমন প্রপোজাল শুনে জাঙ্কুক কি উত্তর দেবে সেটা নিজেই ভেবে পায়নি। আর আচমকা এমন হওয়াটাও স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের অনুভূতি প্রকাশ করে নিজ থেকে, তখন তার খুশি হওয়ার সীমানাই থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ হয়ে যায়। জাঙ্কুকেরও সেদিন তাই হয়েছিল, আর তে তা বুঝতে পারেনি। অবশ্য এখানে জাঙ্কুকেরই দোষ ছিল। সেও যে তেকে মনে মনে অনেক ভালোবাসতো, তা সে তেকে বুঝতে দেয়নি। তেকে জাঙ্কুকের মনে ধরেছিল প্রায় বহু বছর আগে মুহুয়ের বার্থডে পার্টিতে। মুহু হলো জাঙ্কুকের ছোট বোন। সেদিন তে বার্থডে পার্টিতে লাল রঙের একটি লেহেঙ্গা পরেছিল, আর তেকে দেখতে একদম পুতুলদের মতো লাগছিল। আর জাঙ্কুকের ফ্রেন্ডরা তো তের উপরে একদম ফিদা হয়ে যায়। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মধ্যে চোখে পড়ার মতো ছিল। জাঙ্কুকের ফ্রেন্ডরা তো সেদিন জাঙ্কুকের পিছুই ছাড়তে চায়নি। দোস্ত, এই মেয়েটারে আমার চাই। এই মেয়েটার নাম কি, আর ও তোর কি হয়? দোস্ত প্লিজ ওর সাথে একটু প্রেম করিয়ে দে না প্লিজ। এসব বলেই ওর ফ্রেন্ডরা জাঙ্কুকের কান ঝালাপালা করে দিল। কিন্তু জাঙ্কুক তাদের সবাইকে এক ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, এই একদম চুপ, তোরা আমার জিএফের দিকে একদম নজর দিবি না। তোদের এত বড় সাহস, আমার জিএফের দিকে নজর দিচ্ছিস? তোদের চোখ আমি কাঁটা চামচ দিয়ে তুলে ফেলবো। আর শোন, আজকের পর থেকে ওকে ভাবি বলে সম্বোধন করবি, বুঝতে পেরেছো সবাই? সেদিনের পর থেকে তের দিকে আর চোখ তুলে তাকানোর সাহস হলো না কারোর। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরীটা অন্যের হয়ে যাবে। ভাবতেই জাঙ্কুকের বুকটা দুঃখ করে উঠল। জাঙ্কুক এসব ভাবনার মাঝে ডুবেছিল। তখনই কাই জাঙ্কুককে বলে উঠল, এই জাঙ্কুক, কোকাকোলাটা তো আগে শেষ করবি। এভাবে মনমরা হয়ে বসে থাকলে কি কোনো কিছু সমস্যার সমাধান হবে? আগে কিছু ভেবে নে, তারপর দেখছি কি করা যায়। কাইয়ের কথায় জাঙ্কুক ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। জাঙ্কুক, কাই, আয়ু এবং জেহোক ওদের সাথে দেখা করতে মূলত রেস্টুরেন্টে এসেছে। এরা হলো তার জানের জিগার দোস্ত। এদের সাথে সবকিছু শেয়ার করে সে। জাঙ্কুক, এখানে তের কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস, অথচ মুখ ফুটে একবারও বলিসনি। তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে রইবে বলতো? তার কি নিজের একটা ফিউচার নেই? নিশ্চয়ই আছে। এখানে আমি তের কোনো দোষ দেখতে পাচ্ছি না, সব দোষ তোর। এই আয়ু, তুই একদম জাঙ্কুককে দোষারোপ করবি না। আসলে ভাই, মেয়েদের মন বোঝা নয় রে সোজা। এতদিন মেয়েটা তোর পিছনে গুড়গুড় করলো, আর এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। আর ভালোবাসার অনুভূতিগুলো কি মুখ ফুটে বলা লাগে নাকি? এমনিতেই বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। জেহবের এমন কথা শুনে আয়ু বিগড়ে যায়। এই তুই একদম চুপ। তুই সবসময় উল্টাপাল্টা একটু বেশি বুঝিস। সবাই কি তোর মতো নাকি যে মানুষের মনের কথা পড়তে পারবে? আর মেয়েদের নিয়ে তুই এসব কি বলছিস? আর একটা উল্টাপাল্টা কিছু বলবি না, না হলে একদম মেরে ফেলবো। আরে ভাই, আমি আবার কি উল্টা বুঝলাম? যেখানে জাঙ্কুক বুঝতে পেরেছে যে তে তাকে ভালোবাসে, সেখানে তেরও নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে জাঙ্কুকও তাকে ভালোবাসে। তাহলে বল, এখানে ফল্টটা কার? নিশ্চয়ই তের। আরে হাদারাম, এখানে ফল্টটা হলো তোর। তে তো সেদিন সরাসরি জাঙ্কুককে প্রপোজই করে দিল। তারপরে জাঙ্কুক সেদিন তের ভালোবাসার অনুভূতিগুলোর কোনো মূল্য দেয়নি। এটাই হলো জাঙ্কুকের সবচেয়ে বড় ভুল। জাঙ্কুক তো হুট করে সেদিন কিছু বলতে পারেনি, বলবে ভেবেছিল অন্যদিন। কিন্তু এরপর থেকে তো তে তার সামনেই আসেনি, তাহলে কিভাবে বলবে ও? আর আয়ু, তুই না আমাদের ফ্রেন্ড, তাহলে তের সাইড নিচ্ছিস কেন? তুই সমস্যার সমাধান না করে হুদাই পেশাল করছিস দোস্ত। আয়ু আর জেহুক তো রেস্টুরেন্টে পুরাই ঝগড়া শুরু করে দিল। এই তোরা থামবি প্লিজ, স্টপ। এমনিতে জাঙ্কুকের মনটা ভালো না, তার উপর আবার তোদের এসব ঝগড়া আর নিতে পারছি না। জাঙ্কুক তো এদের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে।
জাঙ্কুকের সমস্যার সমাধান না করে এরা নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে আছে। কাই জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুই আগে কোকাকোলাটা শেষ করে শান্ত হয়ে বস, তারপর আমরা একটা প্ল্যান বানাচ্ছি, দেখি কিভাবে বেক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোরে তো কিসের টেনশন, আমরা আছি না, দেখবি এ ঠিকই ফিরে আসবে, দেখে আমরা বুঝাবো। জাঙ্কুক ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর কোকাকোলাটা হাতে নেয়, তারপর কোকাকোলাটা এক ঢুকে শেষ করে ফেলে। তারপর নিঃশ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, দোস্ত তোরা জানিস কাল থেকে তের সঙ্গে কথা বলার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু কিছুতেই পারছি না। ও বাহিরে বের হলে সারাক্ষণ মায়ের সাথে ছিটকে আছে, না হলে সারাদিন ওর রুমেই পড়ে রয়, মোবাইলও চালায় না যে ওরে মেসেজ অথবা ফোন দিয়ে বলতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, হাতে আর বেশি সময়ও নেই। এই অল্প সময়ে আমরা কি করব কিছুই মাথায় আসছে না রে। এই জাঙ্কুক, চল একটা কাজ করি, তের কাছে আয়ুকে কাল সন্ধ্যায় পাঠাই, তারপর আয়ু তেকে বুঝিয়ে সবকিছু বলবে যে তুইও তেকে ভালোবাসিস, কিন্তু সেটা তুই এতদিন বলতে পারিসনি। তারপরে যদি তে না বুঝে তাহলে ওকে একবারে কিডন্যাপ করে নিয়ে আসবো, তারপর আমরা সবাই মিলে তোদের দুজনকে বিয়ে পড়িয়ে দেব। কি রে, করতে পারবি না এটা? আমাদের জাঙ্কুকের জন্য এতটুকু করতে পারবো না? হোয়াট, কিডন্যাপ? আয়ু, তুই কি পাগল হয়েছিস? আরে অবাক হওয়ার কিছু নেই, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে তোকে এতটুকু করতেই হবে। জাঙ্কুক কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। এখন রাত প্রায় 9:50। কিছুক্ষণ আগে সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনার একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস সিন বেগমের আদেশ, সবাই 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, তাহলে বুড়ের সবুজ প্রকৃতি দেখতে পারবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তে তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। তে 9:30 থেকে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। যখন ঘুমাতে ব্যর্থ হলো, তে একগাদা বিরক্তি নিয়ে বিছানায় বসে পড়লো। আসলে ঘুম হচ্ছে না মূলত আয়ু আপুর জন্য। আয়ু আজ সন্ধ্যা তের সঙ্গে দেখা করতে গিয়েছিল জাঙ্কুকের ব্যাপারে সবকিছু বলতে, কিন্তু তে আয়ুর সমস্ত কিছু শুনে কিছু প্রতিক্রিয়া করলো না। এনগেজমেন্টের আর বেশি সময়ও নেই, এখন যদি কিছু গোলপাক হয় তাহলে তার পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে। না, জাঙ্কুকের লাইফে আর ফিরে আসা যাবে না, আর জাঙ্কুকের সাথে দেখা করা যাবে না। নিজের কথার ওপর অটুট রইল তে। তারপর আয়ুকে একরাশ বিরক্ত নিয়ে বলে সে যেন এই ব্যাপারে আর কিছু না বলে। আয়ু হতাশ হয়ে ফিরে চলে যায়। তে এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে সে পিছু পা হতেও পারছে না, আবার এগিয়ে যেতেও পারছে না। তে কি করবে ভেবেই যেন তের মাথাগুলো আওলা জাওলা হয়ে গিয়েছে। তের চোখে কিছুতেই ঘুম আসছে না। এমন সময় কেউ দরজায় টোকা দেয়। তে পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে দেখতে পায় বাড়ির কাজের লোক মিনা আপা দাঁড়িয়ে আছে। আফা, জাঙ্কুক ভাইয়া কইছে আপনি ওনার লাগা এক কাপ কফি নিয়ে যাইতে, ওনার মাথাটা নাকি প্রচন্ড ধরে আছে। কেন মিনা আপা, আপনি করে দেন, আমি এখন যেতে পারবো না। আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি কইরা দিতে বলছে। আচ্ছা মিনা আপু, ফুপি কি ঘুমিয়ে গিয়েছে? হ আফা, হক গলে ঘুমাইতাছে। তারপর তে চলে যায় রান্নাঘরে আর জাঙ্কুকের জন্য কফি বানাতে শুরু করে। তের কফি বানানো শেষ হলেই তে মিনাকে ডাক দেয় অনেকবার, কিন্তু মিনার কোনো সাড়া এলো না। ফোন কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে বলে সে যে রুমে গিয়েছিল এখনো ফেরার নামগন্ধই নেই। তের প্রচন্ড রাগ হচ্ছে। তে এবার এই কফিটা নিয়ে কি করবে? না, জাঙ্কুকের সামনে যাওয়া যাবে না। ভাবতে ভাবতে তে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি রে তে, কফিটা ঠান্ডা হলে কি আমার রুমে নিয়ে যাবি? কারোর গভীর কণ্ঠস্বর শুনে তে হকচকিয়ে যায়। তারপর সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখা মাত্রই তের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বারবার ডুব গিয়েছে সে। তে সতর্ক চোখে চারপাশে তাকিয়ে দেখছে আর মনে মনে বলছে, প্লিজ ভাইয়া আপনি এখান থেকে চলে যান, কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, বিশেষ করে ফুপি। কিন্তু মনের কথা কি মানুষ শুনতে পায়? জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে তারপর বলে ওঠে, তাতে কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন তোর? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতে দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি তে। তে চুপ হয়ে আছে। জাঙ্কুকের এমন কথার পিঠেতে কি জবাব দিবে তা সে ভেবে পাচ্ছে না। তে কথা বলছিস না কেন?
তে আমার জন্য কি তোর এতটুকু মায়া হয় না? আর কত কষ্ট দিবি তে আমায়? তে মনে মনে ভাবছে, না, এখান থেকে যেতেই হবে। যদি মিনা আপু তাদেরকে এভাবে একসঙ্গে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই সে ফুপিকে বলে দেবে, আর তখন কেল্লা ফতে। তখন তে জাঙ্কুককে বলল, ভাইয়া আমি রুমে যাচ্ছি, আর এই নাও তোমার কফিটা। বলে তে তার রুমের দিকে যেতে শুরু করে। তখনই জাঙ্কুক তের হাতটা ধরে নেয়। জাঙ্কুকের ছোঁয়া পেয়ে তের ভেতরটা দমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। আর মিনা আপু এখনো জেগে আছে, যদি মিনা আপু দেখে তাহলে ফুপিকে বলে দেবে। আমি চাই না আমার বিয়ের আগে এই বাড়িতে কোনো ঝামেলা হোক। দেখলে দেখুক, আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় পাই না তে। তোর সাথে আমার কিছু একান্ত কথা আছে, আরে সব কথা শুনবি তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। প্লিজ জাঙ্কুক ভাইয়া, আমাকে ছাড়ুন। আমাকে বারবার বিরক্ত করতে আসেন কেন? আমাকে একটু শান্তিতে বাঁচতে দিন। তে তুই কি সত্যি জানিস না কেন আমি তোর সঙ্গে এমন করি? না, আমি সেটা জানতে চাই না জাঙ্কুক ভাইয়া। তে তুই আমাকে এত সহজে ভুলে গেলি। এই তে, তুই তো এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন? মনে পড়ে না আগের স্মৃতিগুলো? কদিন পর তো অন্যের ঘরে চলে যাবে। এতদিন যে আমার পেছনে এত ঘুরঘুর করতি, আমার জন্য চা নিয়ে যেতি, আমাকে ভালোবাসার অনুভূতিগুলো বলে দিলি। আমাকে তো তুই ভালোবাসতি, তাই না? আর সেই মানুষটিকে ছেড়ে তুই কিভাবে অন্যের ঘরে যাবি? এতটা নির্দয় পাষাণ তুই কেমনে হলিতে? জাঙ্কুক ভাইয়া, সময় মতো ফুলের গাছে পানি না দিলে সেই ফুল কি আর বাঁচতে পারে? শুকনো পাতার মতো নিয়ে পড়ে, তখন আর সেই ফুলটার মূল্য থাকে না। আমার জীবনও এমনই হয়ে গেছে জাঙ্কুক ভাইয়া। তে শেষবারের মতো আমার একটা অনুরোধ রাখবি? এই শেষ একটা অনুরোধ আমার, আর আমি তোকে বিরক্ত করব না, তোকে আর জ্বালাবো না। তে কিছুক্ষণ ভেবে সম্মতি জানায়। এটা দেখে জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক তো অন্য একটা প্ল্যান করে এসেছে। যাক, এবার প্ল্যানটা সফল হবে। কি অনুরোধ জাঙ্কুক ভাইয়া? তে তুই আজ আমার সাথে একসাথে কফি খাবি আর আড্ডা দিবি, তাও কফিটা কিন্তু আমি নিজ হাতে বানাবো। রাজি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আড্ডা দেব কোথায় জাঙ্কুক ভাইয়া? যদি কেউ আমাদেরকে দেখে ফেলে? আরে এ নিয়ে কোনো চিন্তা নেই, সেটা করবো আমরা ছাদে। আর মিনা আপুর কোনো ভয় নেই, সে তো কবেই ঘুমিয়ে গিয়েছে, সে ঘুমে বেবুর। আচ্ছা এতটুকুই তো অনুরোধ আপনার। আর শুনুন, আর অন্য কিছু প্রসঙ্গ টেনে আনবেন না কিন্তু। ওকে, পাক্কা? একদম পাক্কা। তারপর জাঙ্কুক আগের কফিটা বেসিনে ফেলে দেয়, তারপর আবার নতুন করে কফি বানাতে শুরু করে। তে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না, তে অন্যদিকে তাকিয়ে আছে। তার কেমন যেন অস্বস্তি লাগছে, এবং জাঙ্কুকের এমন স্বাভাবিক আচরণ দেখে তের মনে একটু সন্দেহ যাচ্ছে। তে ভাবছে, জাঙ্কুক ভাই আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাবার অফার করলো কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, কি কারণ হতে পারে? আরে দূর, এসব আমি কি ভাবছি। আচ্ছা, পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? শুধুমাত্র তে তার পরিবারের জন্য জাঙ্কুককে বিসর্জন দিচ্ছে, এর নাম বুঝি নিয়তি। ভাবতে ভাবতে তের চোখ ভিজে উঠল। তখনই জাঙ্কুক তের মুখের উপর তুড়ি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, এই নিন আপনার কফি। জাঙ্কুকের তুড়ি বাজানোর শব্দে তের গুড় কাটে। জাঙ্কুকের কফি বানানো শেষ। তে হালকা হাসি দিয়ে জাঙ্কুকের হাত থেকে কফির মগটা নেয়। তো এবার যাওয়া যাক ছাদে। তে মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করলো। দুজনের হাতেই কফির মগ। চাঁদের গভীর অন্ধকারে দুজন কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে দুজন। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার মুহূর্তটাই আলাদা। তের জীবনে কি এই মুহূর্তটা আর কোনোদিন ফিরে আসবে? হয়তো না। এসব ভাবনার মাঝে তের চোখ যেন ঝাপসা হয়ে আসলো। তার মাথাটা কেমন প্রচন্ড যন্ত্রণা করছে। তে পৃথিবী যেন গোলক দাদার মতো ঘুরছে। তে কিছু ভেবে উঠতে পারছে না, হঠাৎ তার সঙ্গে এসব কি হচ্ছে। সে তো এত সময় ভালোই ছিল, কিন্তু হঠাৎ কি হলো তার? তে কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাইয়া, আমার না কেমন যেন লাগছে। পৃথিবীটা কেমন আমার মাথার উপর ঘুরছে। আমি যে আর দাঁড়াতে পারছি না জাঙ্কুক ভাইয়া, আমি পড়ে যাচ্ছি নিচে জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে ধরুন জাঙ্কুক ভাইয়া, আমি পড়ে যাচ্ছি। অমনি জাঙ্কুক তাড়াহুড়ো করে তেকে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। তারপর তের হাত থেকে মগটা নিচে রেখে দেয়। মগটা পড়ে যদি শব্দে কারোর ঘুম ভেঙে যায়, তাই জাঙ্কুক এই কাজটি করলো। মুহূর্তের মধ্যেই তে জ্ঞান হারালো।
তা দেখে জাঙ্কুক একটি বাঁকা হাসি দিল। অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজ করেছে। এবার কিডন্যাপ করাটা তাদের জন্য সহজ হবে। তারপর জাঙ্কুক এক হাত দিয়ে তেকে শক্ত করে চেপে ধরে, তারপর অন্য হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করে জেহুবকে কল করে বলল, জেহুব, মই নিয়ে তাড়াতাড়ি পেছনের সাইডে আয়, তে অজ্ঞান হয়ে আমার উপরে পড়ে আছে। জেহুব ওকে বলেই বিল্ডিং এর পেছনের সাইডে নিয়ে মই লাগায়। মই দেয়ালে লাগাতেই জাঙ্কুক তেকে নিজের পেছনে বেঁধে নেয়। তারপর আস্তে আস্তে মই বেয়ে নিচে নেমে আসে। সূর্যের কড়া রোদ তের চোখে পড়তে তের ঘুমটা ভেঙে যায়। তে পিট পিট করে চোখ খুলল। তে চারপাশে তাকাতেই চমকে উঠল। জায়গাটা কেমন অচেনা লাগছে তের কাছে। গুড মর্নিং লালপরি, কারোর এমন কণ্ঠস্বর শুনে তে কেঁপে ওঠে। তে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক ভাইয়া বাথরুম থেকে বের হচ্ছে। তার পরনে ছিল পাঞ্জাবি। জাঙ্কুক তার পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে তের দিকে এগিয়ে আসছে। তের যেন এই মুহূর্তে দম বন্ধ হয়ে আসছে। কখন জেগেছো আমার লালপরি? রাতে তো সেই লম্বা একটা ঘুম দিয়েছো, বলেই জাঙ্কুক বাঁকা হাসে। জাঙ্কুকের কথাতে তের এমন ভাবান্তর হলো না। তের চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে জাঙ্কুকের কথাগুলো শুনে। তে অবাক হয়ে জাঙ্কুককে প্রশ্ন করলো, জাঙ্কুক ভাইয়া, ছি, আপনি কাল রাতে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছেন। তা এখানে আমি আর তুই ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছিস? সো এই মহৎ কাজটা আমি ছাড়া আর কি করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন আমাকে জাঙ্কুক ভাইয়া? এখানে কেন এনেছি তা কি তুই এখনো বুঝতে পারছিস না? তাহলে শুন, আমি তোকে কাল কিডন্যাপ করে এনেছি। বলেই জাঙ্কুক পেছনের চেয়ারটা টেনে তের সামনে দপাস করে বসে পড়ল। আপনি এমন জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলেন জাঙ্কুক ভাইয়া? বাসায় হয়তো সবাই আমাকে ভুল বুঝছে। মা বাবার সামনে আপনি আমাকে নিচু করে দিলেন জাঙ্কুক ভাইয়া। আপনি এতটা নীচ আমি তা আগে জানতাম না। কেন, অন্যকে বিয়ে করার অনেক শখ জমেছিল তোর, তাই না? বেশ করেছি। ছি জাঙ্কুক ভাইয়া, আপনি শুধু নিজেরটাই ভাবলেন, আমাদের সম্মানের দিকটা একটু ভাবলেন না। আপনি এতটা নীচ, ছি। বলেই তে কান্না শুরু করে দেয়। তের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এই একদম কাঁদবি না, আর কাঁদলে একদম মেরে গুম করে ফেলবো। টাকা আমার দিকে। এই তে একদম কাঁদবি না বলে দিলাম, মেরে ফেলুন আমায়। আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই জাঙ্কুক ভাইয়া। এই মুখ আমি কিভাবে দেখাবো সবাইকে? আপনি আমার সবকিছু শেষ করে দিলেন জাঙ্কুক ভাইয়া। এই এত অভিনয় করছিস কেন? তুই না আমাকে ভালোবাসতি, তাহলে এখন নেকামো করছিস কেন? না, এখন আমি আপনাকে ভালোবাসি না, আগে বাসতাম। তখন সেটা আমার আবেগ ছিল, সেটাকে ভালোবাসা বলা যায় না জাঙ্কুক ভাইয়া। মিথ্যা বলছিস তে, সবকিছু তুই মিথ্যা বলছিস। তুই আমাকেই ভালোবাসিস, কিন্তু তুই তা স্বীকার করতে চাচ্ছিস না কেন? পরিবারের জন্য। আমি পরিবারের সবাইকে বুঝাবো। তুই প্লিজ একবার বল তুই আমাকে ভালোবাসিস। তে এবার চুপ হয়ে যায়। তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। জাঙ্কুক নিজেকে কিছুটা স্বাভাবিক করে তেকে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তে। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাহিরে ছিল। শেষ মুহূর্তে তোকে বোঝাতে চেয়েছিলাম আমার মনের অনুভূতিগুলো, কিন্তু তুই আমাকে বারবার ফিরিয়ে দিলি। শেষ মুহূর্তে আমি তোকে আমার মনের অনুভূতিগুলো বোঝাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, আয়ুকে দিয়েও তোকে চেষ্টা করেছি আমার সামনে আনতে, কিন্তু পারিনি। এদিক দিয়ে তোর এনগেজমেন্টও শুরু হয়ে যাচ্ছে, হাতে সময়ও অনেক কম ছিল। বলা যায় তোকে কিডন্যাপ করতে এক প্রকার বাধ্য হয়েছি তে। তে এবার আর কোনো জবাব দিল না। তে এখনো আমার উপর রেগে আছিস? প্লিজ তুই আমাকে একটু বুঝার চেষ্টা কর। আমার হাতে আর কোনো উপায় ছিল না, তাই আমি বাধ্য হয়ে এটা করেছি তে। আমি এত কিছু বুঝতে চাই না জাঙ্কুক ভাইয়া। আমি বাসায় যাব, ব্যাস আমাকে বাসা দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসা তো যাবি, আমি নিজে তোকে বাসা নিয়ে যাব, তবে এভাবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন জাঙ্কুক ভাইয়া? কিচ্ছু না, আমি এখন উঠি, বাসায় যেতে হবে। দেরি হলে যে বাসায় হাঙ্গামা লাগিয়ে এসেছি তার উদ্ঘাটন করবেটা কে শুনি? এমনিতেই তোকে কাল রাত যে কোলে তুলে দৌড়াদৌড়ি করেছি, তাতেই আমার জান অর্ধেক শেষ। বাবা এত ওজন তোর, হাতির মতো হচ্ছিস দিন দিন তে। বলেই ঠোঁটের কোণে মৃদু হাসি চাপলো জাঙ্কুক। জাঙ্কুকের কথা শুনে তের চোখ জোড়ায় আগুনে লাল হয়ে গেল। তা দেখে জাঙ্কুক মনে মনে আবারও হাসলো। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইট আপনার নেই জাঙ্কুক ভাইয়া। রাইটস নেই, তবে সেটা হতে কতক্ষণ? কোনো দিনও হবে না, আমি তা হতে দেব না।
আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই তে বিছানা থেকে নামতে যায়। অমনি জাঙ্কুক তের পথ আগলে দাঁড়ায়। আইস আমার লাল পরি, তোমার বাসায় যাওয়ার পথ তো আমি কবেই বন্ধ করে দিয়েছি। মা মামা আমি ভোর সকালে তোমাকে সার্চ করে নিয়েছি। তোমাকে না দেখতে পেয়ে ওরা সবাই ভেবেই নিয়েছে যে তুমি কোন নগরের সাথে পালিয়েছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর এখন যদি তুমি বাসায় না গিয়ে অন্য জায়গায় যেতে চাও, সেটা তো জাঙ্কুক বেঁচে থাকলে কোনো দিনও যেতে দেবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আপনি একটা অসভ্য জাঙ্কুক ভাইয়া, আপনি এমনটা কি করে করতে পারেন? আমি বাসায় যাব, প্লিজ আমাকে যেতে দিন। উফ লাল পরি, আমি তোমার জন্য সব হতে রাজি। অসভ্য, জঘন্য, নীচ ইত্যাদি আরো যা কিছু হতে চাই বেবি। তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। যে করেই হোক তেকে এখান থেকে বাসায় যেতেই হবে। বাসায় ফিরে সবাইকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। বলবে ভোরবেলা তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল, তার মা নাকি স্ট্রোক করেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছে। তেমন কিছু না, সবাইকে বলতে চেয়েছিল, কিন্তু সবাই ঘুমিয়েছিল বিদায় কাউকে জানাতে পারেনি। ব্যাস, এরপর সবকিছু সমাধান হয়ে যাবে। তবে এই রুম থেকে তে কিভাবে বের হবে? তে এসব ভাবছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক বলল, তে আমি এখন যাচ্ছি, ওই যে টেবিলের উপর খাবারগুলো রেখে গিয়েছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিবি, মনে থাকে যেন। আমি আসছি। বলেই জাঙ্কুক তের গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। দরজার কাছে যেতেই জাঙ্কুক কি ভেবে যেন আবার পিছনে তাকায়। লালপুরি, আই লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। জাঙ্কুকের এসব আচরণ দেখে এপাশে তের ভেতরটা মুচড়ে ওঠে। জাঙ্কুক কেন এমন করছে? সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে। তাদের মধ্যবিত্ত পরিবারটা, তার পরিবারটাতে যে আবারও নেমে আসবে সংগ্রামী জীবনটা, কিছুই পারবে না। তবে আমাকে পারতেই হবে। এই বাসা থেকে যেভাবেই হোক আমাকে বের হতেই হবে। জাঙ্কুক গাড়ির কাছে আসতেই আয়ুকে কল দিল। হ্যালো আয়ু, তুই কই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বের হব। আয়ু, এখন 10টা বেজে গিয়েছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস এখনো? তাহলে তুই শপিং এ কয়টায় যাবি? আর শপিং করবি বা কখন? উফ আয়ু, একটু জলদি কর, আমাদের হাতে বেশি সময় নেই। আরে এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না, ধৈর্য ধর। আমি যে হোক কাইকে কল করে বলে দিচ্ছি, ওরা কিছুক্ষণের মধ্যেই শপিং মলে এসে হাজির হবে। ওকে ওকে, তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাব। বাড়ির সকল দিক সামলিয়ে আমি তোকে আবার কল দিব। ওকে দোস্ত। আর শোন, বের শেরওয়ানিটার মাপ মেসেজে দিয়ে দিস। ওকে বাই। বলেই জাঙ্কুক ফোনটা কেটে দেয়। তারপর তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। জাঙ্কুক তো ভীষণ হ্যাপি, ফাইনালি সে তেকে বিয়ে করবে। রুমের দেয়াল ঘষে দাঁড়িয়ে আছেন তের মা, চোখে মুখে তার নীরবতার ছাপ। আর দরজার কাছে দাঁড়িয়ে আছে তের বাবা, তার মুখে কালচে ভাব পড়ে আছে। তার থেকে দুহাত কিছুটা দূরে ইউনো এবং রোজ দাঁড়িয়ে আছে। রোজ এবং ইউনো তো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বড় বোন যে এমন কাজ করবে তারা কোনোদিনও ভাবতে পারেনি। মিসেস জিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সোফায় বসে পড়লেন। তারপর তের মার দিকে তাকিয়ে বললেন, ওই মেয়েটা এই ছেলে মেয়ে দুটোকে শেষ পর্যন্ত এতটুকুই শিখিয়ে গেল যে পড়াশোনা করবি আর সাথে প্রেমও করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে পালিয়ে যাবে। আর ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার মেয়ে নাকি অর্থ এলাকার মধ্যে সবচেয়ে শান্ত, নম্র এবং ভদ্র। এমন মেয়ে নাকি আর দ্বিতীয়টা হয় না। এখন সেই নম্র ভদ্র মেয়েটি গভীর রাতে নগরের হাত ধরে পালিয়ে গেল। আসলে আপনার মেয়েটা অনেক নম্র ভদ্র, সত্যি মেয়েটা প্রশংসার যোগ্য। মিসেস জিনের এমন তাচ্ছিল্য মার্কা কথায় তের মা কান্না করে দেন। মেয়েকে নিয়ে ওনার কেন জানি এমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে তিনি কখনোই ছেলেদের সঙ্গে মেলামেশা করতে দেখেননি। কেননা তার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআন তেলাওয়াত করত, বাহিরে বের হলে পর্দা করে বের হতো। মেয়েটার ব্যবহার চালচলন খুবই শান্ত ছিল। কেন জানি তের মার মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা এরকম কিছু করতেই পারে না, কোনো ছেলের সঙ্গে কোনো দিন হতে পালাতে পারে না। এতটুকু বিশ্বাস আছে তার তের ওপর, কারণ তিনি রাতে তের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলেছিলেন। তে কান্না করে মাকে জড়িয়ে ধরেছিল। সে কিভাবে পারবে
তার পরিবার ছেড়ে স্বামীর বাড়িতে চলে যাবে। তখন ইয়ঞ্জন তেকে বুঝিয়েছেন এটাই হলো মেয়েদের জীবন। তখন তে হাসি মুখে তার মাকে জড়িয়ে ধরে চুমু দেয়। তারপর তিনি তের রুম থেকে চলে যান। কই, তখন তো তার কাছে কিছু সন্দেহজনক মনে হয়নি। তে তো স্বাভাবিকই ছিল। যদি তে এই বিয়েতে রাজি না হতো তাহলে এনগেজমেন্টের রাতের আগের দিনই কেন পালাবে? সে সোজাসুজি তার মা বাবাকে বলে দিত যে সে এই বিয়েতে রাজি না। বিষয়টা কেমন রহস্যজনক লাগলো ইয়ঞ্জনের কাছে। তের মা এসব ভাবনার মাঝেই মগ্ন ছিলেন। তখনই মিসেস জিন বেগমের ফোনে একটি কল আসে। জিন বেগম তাকিয়ে দেখলেন তের শ্বশুর বাড়ি থেকে কল এসেছে। মিসেস জিন তের মা বাবার দিকে তাকিয়ে বললেন, তের হবু শ্বশুর কল দিয়েছে। আমি এখন কলটা রিসিভ করে তাদের কি জবাব দিব? রিসিভ করেন আপা, বলেন যে মেয়েটা এখন অসুস্থ হয়ে গিয়েছে, আজ এনগেজমেন্টটা ক্যান্সেল করতে হবে। আমার মেয়েটা সুস্থ হলে ফাইনাল ডেটটা জানিয়ে দেওয়া হবে। জিন বেগম তের শ্বশুর বাড়ির লোককে তাই বললেন। জিন বেগম কলটা কেটে তার ভাইকে বলে উঠলেন, আপনি কি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? না ভাইজান, আর ফিরে আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যা আশা দিয়ে লাভটা কি হলো আপনার? একদম ঠিক বলেছো মা, বরপক্ষদের মিথ্যা বলে লাভ নেই। তে তো আর ওই বাড়িতে বউ হয়ে যাবে না। জাঙ্কুকের এমন কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। জাঙ্কুক বাহির থেকে এইমাত্র বাসায় ফিরল। জাঙ্কুককে দেখা মাত্রই তের মা জাঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? জাঙ্কুক গাড়ির চাবিটা নামিয়ে তের মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো যেন সন্ধ্যার আগেই ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হে বাবা, দোয়া করি। আর দোয়া করবো না কেন? বদনাম না রটানোর আগেই যেন ওকে বরপক্ষর হাতে তুলে দিতে পারি। জাঙ্কুক এই কথাটা শুনেই থমকে যায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি আপনি এখনো এই আশা করছেন? করবো না কেন বাবা? ওখানে ওর বিয়ে ঠিক হয়ে আছে। মেয়ে আসার নাম নেই, আবার বিয়ে, যত সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিদায় কি হয়েছে? আরেকজনের সাথে হবে। আরেকজনের সাথে মানে? না মানে বলছিলাম কি, থেকে যদি আমরা পরে খুঁজে পাই তাহলে খামোখা বরপক্ষকে আশা দিয়ে লাভ নেই। এর মাঝে যদি এরা তে নামে ভুলভাল কিছু রটায় তখন পরে দেখা যাবে এরা তের নামে ভুলভাল রটানোর কারণে তের অন্য জায়গায়ও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই আমি বলছি কি, এদের এখানেই বারণ করে দেওয়াটা ভালো হবে। হ্যাঁ, আমি তো এটাই বলছি, কতবার বললাম বরপক্ষকে এখনই বারণ করে দিতে। ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি, যদিও পেয়ে যাস ও আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। খুদাই আমাদের মান সম্মানটা শেষ করে দিল এই মেয়েটা। জি আপা, আপনি একদম ঠিক বলেছেন। জাঙ্কুক বাবা, আমি তোমার সাথে একমত। মেয়েটাকে যদি ভাগ্যের জোরে পেয়েও যায়, ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষকে বারণ করা দেওয়াটাই ভালো হবে। তারপর কি আর করার, যেই বাবা সেই কাজ। জাঙ্কুকের কথা মতো সবাই ছেলেপক্ষকে বারণ করে দেয়। এর সঙ্গে এই এনগেজমেন্টটা আর হবে না। ব্যাস, জাঙ্কুকের মুখে তখনই হাসি ফুটে উঠল। জাঙ্কুক হ্যানত্যান বুঝ দিয়ে তাদেরকে রাজি করিয়ে ফেলল। জাঙ্কুক জলমল হাসি জড়িয়ে দুস্থদের কল দিয়ে বলল, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল, এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যার আগেই। জাঙ্কুক চলে যাওয়ার পর তে রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা অনেক বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। অজ্ঞতাতে আশা হারিয়ে ফ্লোরে বসে পড়ে কান্না করতে শুরু করে। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। তে এখনো আগের জায়গায় বসে আছে স্থির ভাবে। তে তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের আকাশ পানে। তে জোরে একটা শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় টুকটুক শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ হচ্ছে। তে পর মুহূর্তে দরজার দিকে তাকিয়ে দেখলো আয়ু আপু দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে। তে, তুমি ভেতর থেকে দরজা লক করোনি? তে আয়ুর কথায় কোনো জবাব দিল না। পাশে থাকা অনারটা গায়ে জড়িয়ে তারপর উঠে দাঁড়ালো। তারপর আয়ুর দিকে কিছুটা এগিয়ে আমতা আমতা করে বলল, আপু গো, আমাকে এই বাসা থেকে বের হওয়ার একটু পথ দেখিয়ে দিন না প্লিজ। আমার বাবা মা অপেক্ষা করছে আমার জন্য। তে হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার তের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গিয়েছে, কান্না করতে করতে চোখগুলো ফুলে গিয়েছে। মেয়েটাকে দেখতে একদম নিষ্প্রাণহীন মানুষ মনে হচ্ছে। তারপর আলতো করে তেকে বিছানায় বসিয়ে বলল,
তে শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার জাঙ্কুক ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, দেখবে তোমাকে সে অনেক কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। জাঙ্কুকে তোমার জন্য একদম পারফেক্ট। তুমি আজ যার সাথে এনগেজড হতে, তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসে, সে তোমাকে কতটা সুখে রাখতে পারবে? একদমই না। অদেখা অজানা একটা মানুষকে নিয়ে কখনোই সত্যি হয় না, বেশিরভাগই সেটা বানোয়াট হয়। জাঙ্কুককে তুমি ছোট থেকেই দেখে আসছো, তার ব্যাপারে তুমি সবটাই জানো, সে কেমন। তাহলে তুমি জাঙ্কুককে কেন রিজেক্ট করলে? তাছাড়া তুমি তো জাঙ্কুককে আগে অনেক ভালোবাসতে, তাই না? হ্যাঁ, বাসতাম। আগে আমি জাঙ্কুক ভাইয়াকে অনেক ভালোবাসতাম, এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। আরে বোকা মেয়ে, ভালোবাসা আসে, তুমি সেটা আসতে দাও না। তা পাথরের মতো নিজের মধ্যেই চেপে রাখো, নিজেকে তুমি কষ্ট দাও। তে ডেপ ডেপ করে আয়ুর দিকে তাকিয়ে রইল। আয়ু বলল, বোকা মেয়ে, জাঙ্কুককে তুমি ভালোবাসো, কিন্তু ফ্যামিলির জন্য জাঙ্কুককে ভুলে যাবার চেষ্টা করছো। আমি বুঝতে পারছি তে, তুমি দুটানা রোগে ভুগছো। তে মনে মনে অবাক হলো, উনি তো আমার মনের কথাগুলোই বলে দিলেন, কিন্তু কিভাবে? তে ভাবনার মাঝে আয়ু আবারও বলে উঠল, তে আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মনের ব্যাপারগুলো কিছুটা হলেও আমি বুঝি। আমি বুঝতে পারছি তুমি অনেক চাপা কষ্টে আছো, যেটা তুমি জাঙ্কুককেও বলতে পারছো না এবং নিজেকেও বুঝাতে পারছো না। তুমি জাঙ্কুকের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের দিক ভেবে নিজেকে জাঙ্কুকের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি জাঙ্কুককে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, আর এখন তুমি কিশোরী নও, এখন তুমি হচ্ছ ম্যাচিউর। আমি বলবো না, তখন জাঙ্কুকের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ডিফারেন্স শুধু এতটুকুই ছিল। তখন কিশোরী মনে ভালোবাসাটাকে আশ্বস্ত করেছো, আর এখন বড় হওয়ার সহিত তুমি ভালো মন্দ বুঝতে পারছো, তাই ফ্যামিলির দিক ভেবে ভালোবাসাটাকে চেপে রেখেছো। আমি ঠিক বলছি না তে? তে কি জবাব দিবে তা নিজেই বুঝতে পারছে না। এই মেয়েটা তার মনের কথাগুলো কিভাবে পড়তে পারলো? তেকে এমন অবাক হতে দেখে আয়ু আবারও বলল, তে জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি পড়তে না পারলেও অনেকগুলো পয়েন্ট তোমাকে ধরিয়ে দিয়েছি। আচ্ছা, এবার মেইন পয়েন্টে আসি। তুমি যদি জাঙ্কুককে এসব রিজনে দূরে সরিয়ে দাও তাহলে তুমি ভুল করছো তে। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে তারপর সবকিছু ঠিকমতো চলবে, আত্মীয়তার মাঝে আর কোনো ঝগড়া বিবাদ থাকবে না। আর তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলির সবাই একদিন ঠিকই মেনে নিবে। আর রইল জাঙ্কুক, ওর ব্যাপারে তো তুমি সবটাই জানো, ও কতটা স্ট্রিক্ট। তে চুপচাপ বসে আছে, তার চুপরতার মাঝে ভাবনার ছাপ স্পষ্ট। আয়ু সেদিকে কিছুক্ষণ তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তে থেকে খানিকটা দূরে এসে জাঙ্কুককে কল দিল। জাঙ্কুক কল রিসিভ করতেই আয়ু বলে উঠল, হ্যালো জাঙ্কুক। হে দোস্ত, বল তোরা কখন আসবি? আয়ু, আমার এখনো দুলা সাজা সম্পূর্ণ হয়নি, দুলা সাজটা শেষ করেই আমরা আসছি। আয়ু, তেকে কি সাজাচ্ছিস? আরে দোস্ত, ওইটাই তো পারছি না। কেন, ও কি শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দেব, এটাই তো বলার মতো ওয়ে পাচ্ছি না। ও যদি মুখের উপর না বলে দেয় তখন কি করব? আয়ু, তুই একটা বিতুর ডিম, ছোট একটা মেয়েকে শাড়ি পরাতে পারছিস না? না, আমি পারছি না। তুই আইসা তোর বউরে পরা, দেখি কি করা যায়। ওকে হেনতেন বুঝিয়ে রেডি করাচ্ছি। আয়ু কল রাখতেই তে পেছন থেকে আয়ুকে ডেকে ওঠে, আপু শপিং ব্যাগগুলাতে কি গো? তে তোমার জন্য শাড়ি এনেছি, আর কিছু সাজগোজের জিনিস আছে। কেন আপু? ইয়া মানে তে, আজকে তো তুমি গোসল করনি, সেজন্য জাঙ্কুক শাড়ি কিনে দিয়েছে আমায় তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজের হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেব। কিন্তু কেন? আরে তে, কোনো কিন্তু না, যাও। আসলে ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, দুশ্চিন্তাও কমবে। ভেবেইতে আয়ুর মুখের উপর আর কিছু বলল না, বাধ্য মেয়ের মতো বাথরুমে ঢুকে পড়ল। তে বাথরুমে গেলেই আয়ু অমনি জাঙ্কুককে মেসেজ করে জানিয়ে দেয়, দোস্ত এবার আমি তেকে শাড়ি পরাতে পারবো মনে হয়। তারপর জাঙ্কুক আয়ুকে বিগ স্মাইলের একটা ইমোজি সেন্ড করে। তে গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হয়। তারপর আয়ু তেকে সাজাতে বসে যায়।
মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন তে কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে কেন? দেখে মনে হচ্ছে বউ সাজাচ্ছে। তারপর আবার যেই আয়ু লাল রঙের শাড়িটা বের করে অমনিতে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। মানুষ শখ করে কি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল এই বিষয়ে আয়ুকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিদায় তে চেপে যায়। সাজানো কমপ্লিট হলে আয়ু তেকে বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ বউ। বউ শব্দটা শুনে তে আরেকটা ধাক্কা খেলো। মাথায় বারবার অনেক শব্দই ঘুরপাক দিচ্ছে। জাঙ্কুক ভাইয়ার সাথে কি বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে নাকি এরা? ঠিক তখনই দরজার ওপাশে জাঙ্কুকের কণ্ঠস্বর ভেসে আসলো, আয়ু, এই আয়ু। আয়ু গিয়ে দৌড়ে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক রুমে পা রাখতেই তের মাথাটা ঘুরে ওঠে। জাঙ্কুক ভাইয়া তো বর্ষে যে এসেছে, তার মানে সে যা ভেবেছে তাই ঠিক। তে আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে উঠে বলল, জাঙ্কুক ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না তুই? আমি কি দেখতে এতটাই বাজে? আমার স্বভাব কি এতটাই বাজে যে আমাকে তুই বিয়ে করতে পারবি না? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথায় পাবি তে? তোর ওই হনুমানের মতো দেখতে বর তো আমার নখটুকুর মতো সুন্দর না। এখানে সুন্দর অসুন্দর কিছুই না জাঙ্কুক ভাইয়া। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ব্যাস, প্রয়োজন হলে আমি আজীবন চিরকুমারী হয়ে রইব। তের এমন কথা শুনে জেহুক সামনে এগিয়ে এসে বলল, ভাবি কেন বিয়ে করবেন না আমার দোস্তকে? কারণ বলুন, উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলছে। আমি লজ্জায় মা বাবা ফুপা ফুপি সবার সামনে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে। বলে জাঙ্কুক তেকে এক ঝাপটে কোলে তুলে নেয় আর বলে, কাজে অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিয়ে নিলাম। তারপরও আজ আমি তোকে বিয়ে করেই ছাড়বো। বলেই তেকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে এক শুট লাগালো জাঙ্কুক। তা দেখে জেহুক কাই আয়ু হাসতে হাসতে শেষ। জাঙ্কুকের এক প্রকার দমকা দমকিতে তেকে জোর করে কবুল বলানো হলো। তারপর কাবিননামায় সই করেই তে এক পাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলো। জাঙ্কুক তার সইটা শেষ করে তের দিকে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল, এই তে, একদম কাঁদবি না, না হলে মেরে গুম করে ফেলবো। বিয়ে হয়েছে, একটু চিল করবা, তা না করে নেকা কান্না শুরু করে দিলে। গুম করেই ফেলুন না। আপনার সাথে সংসার করার না চাইতে গুম হওয়াটাই ভালো জাঙ্কুক ভাইয়া। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ফুপি মা বাবার সামনে মুখটা ছোট করে দিলেন জাঙ্কুক ভাইয়া। এখন আমি তাদের সামনে কিভাবে দাঁড়াবো? কেন, পা আছে, পা দিয়ে দাঁড়াবি। ব্যাস। আপনি না আসলে একটা নির্লজ্জ জাঙ্কুক ভাইয়া। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, এত পটর পটর করিস না তো বউ। এমনিতেই তো নেকামো দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। সন্ন মোর টক। ছি, নির্লজ্জ পুরুষ আপনি জাঙ্কুক ভাইয়া। হ্যাঁ, সেটা শুধুমাত্র তোর জন্য, আর সেটা হচ্ছে রুমে। বলে জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে চোখ টিপ মারে, আর তে তো রাগে জ্বলে যাচ্ছে। আয়ু, কাই এবং জেহুক সেই প্রথমে কাজী অফিসে এসে পা রাখতেই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। জাঙ্কুক এবং তের এসব কাণ্ড কারখানা দেখে বেচারাদের পেট এখন ব্যথায় প্রায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি থামাতে পারছে না তারা। জেহুক কোনো মতো হাসির বেগ কমিয়ে চাপা কণ্ঠে জাঙ্কুককে বলে উঠল, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি কিন্তু সাজাবো, তাও আবার নিজ হাতে। এই, তুই একা কেন সাজাবি? সাথে আমিও সাজামো। আচ্ছা সাজাস, তোরা দুজনে মিলেই আমার বাসর ঘরটা সাজাস। যেমন এই নির্লজ্জ বেটা, তেমনি তার ফ্রেন্ড গুলা, এক একটা বোধের হাড্ডি। রাক্ষসের কারখানায় এসে পড়েছি আমি। আল্লাহ মাবুদ, তুমি আমাকে বাঁচাও। কি গো বউ, হাঁটবা নাকি আগের মতো কোলে নিতে বাধ্য করবা? আমি এখান থেকে কিছুতেই নড়ব না। আপনার ইচ্ছা হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে করলো নাকি আমার বউ জান? তা তোমার যদি আপত্তি না থাকে, কাজী সাহেবের চাচার নাতির সাথে তোমার বিয়ে পড়িয়ে দেই, তাহলে এখানে সারা জীবন থাকতে পারবে। কি বলেন চাচা, আপনি কি রাজি? টোটের কোনো দুষ্টু হাসি চেপে কাজীর দিকে তাকালো জাঙ্কুক। কাজী সাহেব এ কথার পেটে কি বলবে? তিনি নিজে স্তব্ধ হয়ে যান। হয়তো তিনি মনে মনে বলছেন, আপনার নিজের বিয়ে করা বউ অন্যের কাছে দিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারলেন না। তিনি নিচের দিকে দৃষ্টি রেখে চুপ করে রইলেন। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাক বউ, তোমাকে আর কারোর গলায় ঝুলতে হবে না। তুমি সারা জনম্বর এই জীবন জাঙ্কুকের গলায় ঝুলে থাকলেই হবে।
এবার চলো আমরা যাই বলেই তেকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু তে নাচুর বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে না নড়ছে না টরছে। জাঙ্কুক এবার দমকে সুরে তেকে বলল, শেষবারের মতো বলছি তে, চলে আসো, না হলে আবার কিন্তু কুলে তুলে নেব বলে দিলাম। তে কুল শব্দটা শুনেই কুকড়ে ওঠে, তখন কুলে নিয়েছে। আর তে কিনা লজ্জা পেয়েছে, আবার যদি কুলে নেয় এবার তো তে লজ্জায় মরেই যাবে। আর কুলে উঠতে না চাইলেও এই নির্লজ্জ জাঙ্কুক তাকে কুলে নিয়েই ছাড়বে। তারপর আর কি, বাধ্য মেয়ের মতো তে চলে যায়। তে, জাঙ্কুক, আয়ু, জেহুক এবং কাই গাড়ির দিকে পা চালাতে শুরু করে। তারপর তারা গাড়িতে উঠে বসে। তারপর জেহুক ড্রাইভ করতে শুরু করে। জেহুক সোজা জাঙ্কুকের বাসায় এনে গাড়িটা থামায়। বাড়িতে পৌঁছাতেই আয়ু এবং জেহুক জাঙ্কুক এবং তেকে বাহিরে রেখে তারা আগে ভেতরে যায়। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে তারা তিন বন্ধু মিসেস জিনকে ডাকাডাকি করতে শুরু করে। আন্টি, ও আন্টি, আপনি কই গেলেন? বের হয়ে আসুন। মিসেস জিন তখন ফোনে ওনার স্বামী মিস্টার আরএমের সঙ্গে ফোন আলাপে ব্যস্ত ছিলেন। নিচে কারোর হইচই শব্দ শুনে তিনি আরএমকে বললেন, এই আরএম, পেছনে এসেছে, আমি তোমার সাথে একটু পর কথা বলছি বলেই মিসেস জিন ফোনটা রেখে নিচে আসেন। আয়ু, কাই, জেহুককে দেখে তিনি হাসি মুখে বললেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আরে আন্টি, কি বলবো আপনাকে, আমরা আজকে অনেক খুশি, মানে সেই লেভেলের খুশি। এতটাই খুশি যে আপনাকে সেই খুশির নিউজটা দিতে আসছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষাটা জানা নেই আমাদের। তা খুশির খবরটা কি তোমরা বলো আমাকে। আন্টি, জাঙ্কুক নতুন বউ নিয়ে এসেছে। বউটা কি সুন্দর, উফ, সো সুইট। মানে কোন জাঙ্কুক? কোন জাঙ্কুকের কথা বলছি তোমরা? আরে আন্টি, আপনার ছেলে জাঙ্কুকের কথা বলছি। ও তো বিয়ে করে নিয়েছে আন্টি। হোয়াট? তোমরা কি পাগল? তোমরা কি আমার সাথে ফান করছো? নো নো আন্টি, একদমই না। আমরা আপনার সঙ্গে ফান কেন করব? এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। ওয়েট বলেই আয়ু পেছনে ঘুরে গলা উঁচিয়ে জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক, এই জাঙ্কুক, বাবিকে নিয়ে আয় তো। বলার সাথে সাথে জাঙ্কুক এবং তে ভেতরে প্রবেশ করে। জাঙ্কুক বউ সেজে আছে এবং তে বউ সেজে আছে। জাঙ্কুকের বউ হিসেবে তেকে দেখে মিসেস জিন বেগমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ছেলে তার তেকে বউ করে নিয়ে আসবে, এটা যেন তিনি কল্পনাতেই ভাবতে পারেননি। রাগে তিনি তরতর করে কাঁপছেন। তিনি রাগে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড তীক্ষ্ণ কণ্ঠে বললেন, জাঙ্কুক, এসব হচ্ছেটা কি? এখন যা দেখতে পাচ্ছ মা, তাই হচ্ছে। জাঙ্কুক, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি। ছি জাঙ্কুক, ছি। মা, তোমারই তো এতদিনের ইচ্ছা ছিল আমাকে ভালো সুন্দর লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, তা আজ আমি নিজ থেকেই এনে দিলাম তোমায়। বলো মা, তেকে বৌমা হিসেবে পেয়ে তুমি কেমন ফিল করছো? চুপ কর জাঙ্কুক, তুই কিন্তু চরম বেয়াদব হচ্ছিস। তুই কি সব বলছিস? তোর কি ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে তুই বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসা এতদিন বেঁচে ছিল, তার পুরো পরিবারও। সমাজের লোক যদি এটা শুনতে পায় যে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? জাঙ্কুক, তুই আমার মাথা হেট করে দিলি সমাজে। চিৎকার করো না মা, অত্যন্ত তেকে নিয়ে আর কোনো কমেন্ট পাস করো না, কারণ তে আমার কাজিন নয়, তে আমার ওয়াইফ, তে আমার অর্ধাঙ্গিনী। আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না যে তে কোনো ছেলের সঙ্গে পালিয়েছে? না, সেটা মিথ্যা। আমি তেকে জোর করে কাল রাতে কিডন্যাপ করেছি তের বিয়েটা ঠেকানোর জন্য। আজ তে আমার হয়েছে, কাইন্ডলি তেকে বৌমা হিসেবে দেখবেন, নট মাই কাজিন মা। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না জাঙ্কুক, এটা আমি কখনোই হতে দেব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক, তারপর এসব আমি দেখে নেব। মিসেস জিনের চিৎকার শুনে এর মাঝে ইউনজুন এবং সবিন এসে সেখানে উপস্থিত হন। মিসেস জিন তাদের দিকে এগিয়ে তাচ্ছিল্য মার্কা হাসি দিয়ে বললেন, বাহ, গর্বিত মা বাবা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে গলায় ঝুলিয়ে গেল। কি ক্ষতি করেছি আপনার ভাইজান? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন আপনি। আমার একটা মাত্র ছেলে ছিল, তাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল আমার। আপনারা প্ল্যান করেই আপনাদের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলেন। সবিন এবং ইউনজুন চুপ হয়ে যায়। তারা জিনের জবাবে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। তারা ভাবতেও পারেনি যে তাদের মেয়ে শেষ পর্যন্ত জাঙ্কুককে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে খুঁটির মতো আগলে ধরেছিল এতদিন। এই বুঝে শেষ প্রতিদান উপহার দিল তাদের। সবিন নিজেকে অনেক ছোট লোক মনে হচ্ছে। তখন জাঙ্কুক তার মাকে বলে উঠল, ওনাদের কিছু বলবেন না মা,
এখানে ওনাদের কোনো দোষ নেই। ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো এখন থেকে ওনাদের সম্মান দিবেন। ছেলের কথায় মিসেস জিনের মাথায় যেন আগুন ধরে যায়। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে নিল, আবার এমন উদ্ভট আচরণ করছে। একটা সেকেন্ড আর দাঁড়ালেন না তিনি, সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে যান। ঠাস করে বন্ধ করে ফেলেন রুমের দরজা। তে এটা তুই কি করলি মা? এটা কেন জাঙ্কুককে বিয়ে করলি? দুনিয়াতে কি আর ছেলের অভাব ছিল? শেষ পর্যন্ত জাঙ্কুককে তে চোখ মুখ কুঁচকে নিল। চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। তের এই কষ্টটা জাঙ্কুকের একদম সহ্য হচ্ছে না, বুকটা কেমন দাও দাও করছে। জাঙ্কুক শান্ত কণ্ঠে সবিনকে বলল, এতে তের কোনো দোষ নেই বাবা, তের ইচ্ছার বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে এমন মিথ্যা অপবাদ দিবেন না ওর উপর, প্লিজ বাবা। ওকে নিয়ে আর কেউ কিছু বলবেন না, ও এখন জীবন জাঙ্কুকের বউ। বাবা, তোমরা আমাদের পরিবারের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম, এটা কিভাবে মেনে নিব? আমার আপা হয়তো আমার উপর অনেক রেগে আছে, আমি তার ঋণ কিভাবে শোধ করব? ওইসব ভেবে এখন আপনারা আমাকে ছোট করবেন না বাবা। মায়ের ব্যাপারে এত ভাববেন না প্লিজ। মনে করুন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। সবিন নিজের চশমাটা খুলে চোখের কোণায় পানিটা মুছে নেন, তারপর চশমাটা আবার চোখে এঁটে ইয়ঞ্জনের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, ইয়ঞ্জন রুমে চলো। বলে রুমের দিকে এগোলেন সবিন। পিছে পিছে ইয়ঞ্জনও গেল। মেয়েকে এভাবে একা রেখে ইচ্ছা না হলেও পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে তিনি স্বামীর পেছনে পেছনে গেলেন। যেতে গিয়েও মেয়ের দিকে দুবার তাকালেন। তে তীক্ষ্ণ চোখে বাবার যাওয়ার পথে তাকিয়ে রইল। আজ এই প্রথম তের জন্য তার বাবার চোখে পানি এলো। ভাবতে তের ভেতরটা মুচড়ে উঠলো, হাউমাউ করে কাঁদতে ইচ্ছা হলো তের। আজ বাবাকে সে অজান্তে অনেক কষ্ট দিয়েছে। আয়ু এগিয়ে আসে, তারপর তের কাঁধে হাত রেখে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে বাবি। প্রথম এরকম পরিস্থিতি হবেই, পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্ট মনে করো না, আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে যাও। বলেই আয়ু তের হাত ধরে তেকে জাঙ্কুকের রুমে দিয়ে যায়। ফুল ফিতা বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়া ভাবে সাজানো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তে ফুলসজ্জার বিছানায় একদম কোণায় হাঁটু বাজ করে বসে আছে, চোখে মুখে তার বিষণ্ণতা। জাঙ্কুকের সাথে বিয়ে হয়ে কি আসলে তে অনেক বড় অপরাধ করে ফেলেছে? ফুপির কাছে ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্টগুলোর চিত্র যেন তের চোখের সামনে জীবন্ত লাশ হয়ে ভেসে উঠেছে। কিছুতেই তে নিজের মনকে শান্ত করতে পারছে না। তাহলে কি এভাবেই চলবে জীবনের গতি? কি হতে চলেছে পরের দিনগুলোতে? ভাবতে মুহূর্তে তের বুকটা দুপ করে উঠল, তার সাথে চোখ বেয়ে দুফুটো অশ্রু বেরিয়ে পড়লো। তে কাতর জোড়ানো চোখের সামনে তাকালো আর দেখলো জাঙ্কুক সেই পানিটুকু মুছে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তে এবার রাগে দুঃখে জাঙ্কুককে অনেকটা জোরে ধাক্কা দিল। জাঙ্কুক খানিকটা দূরে সরে গেল। আজ জাঙ্কুকের জন্য তের জীবনের এমনটা দিন নেমে আসলো। কিছুটা অভিমানী সুরে বলে উঠল তে, আপনি আমাকে একদম ছুবেন না। এই আপনার জন্যই আজ আমার এমন দিনটি দেখতে হলো। দূরে সরে যান আমার কাছ থেকে, আসবেন না আমার কাছে। কুল তে কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মা আর মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব কিছু ঠিকই ভুলে যাবে আর তোকে মেনে নিবে। না, কেউ এই সম্পর্কটা মেনে নিবে না। না আপনার মা এই সম্পর্কটা মেনে নিবে, না আপনার বাবা, কেউ মেনে নিবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন জাঙ্কুক ভাইয়া। আমি তোর জীবন নষ্ট করিনি তে, আমি তোকে ভালোবাসি আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নিবে, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না, কোনো বিশ্বাস আর কোনো ভরসা নেই আপনার উপর। সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই তে পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা কাত করে শুয়ে পড়ে। আর জাঙ্কুক ছোট ছোট চোখ করে তের দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ছিল বউয়ের সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলবে বাসর রাতে, তাদের ভালো লাগা ভালোবাসার সকল অনুভূতিগুলো একে অপরের সঙ্গে শেয়ার করবে। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাঠি উঠিয়ে দিল, তাহলে তার এতদিনের সব স্বপ্নে জল মিশে গেল। বেবি জাঙ্কুক নরম সুরে তেকে বলল, এই তে এখনই ঘুমিয়ে যাবি? তে প্রত্যুত্তর করলো না। জাঙ্কুক আবারও ডাকলো, এই তে। এবার তে মাথা সোজা করে প্রচন্ড রাগী গলায় বলল, প্রবলেম কি আপনার?
একে তো জীবনটা তছনছ করলেন, তার উপর আবার শান্তিতে একটু ঘুমোতেও দিবেন না। বলছি কি, আজ তো আমাদের বাসর রাত, তো আমি কি করব? জাঙ্কুক প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। তারপর এক নাগারে তেকে বলতে লাগলো, বাসর রাতে কি করবি? তাকে তুই জানিস না আমার সাথে বাসর করবি? জাঙ্কুকের এমন কথা শুনে তে তো অবাক হয়ে চরম সীমায় পৌঁছে যায়। এই ছেলে কি বলছে তাকে? নিজে এত কিছু করে আসলো, এখন নাকি এসেছে সে বাসর করতে। তার কি কোনো লজ্জা শরম নাই? এভাবে তার সামনে বাসর করার জন্য পাগল হয়ে উঠেছে। তে বলল, নির্লজ্জ টুটকাটা। জাঙ্কুক লজ্জা মিশ্রিত হাসি দিয়ে তেকে বলল, বউয়ের সামনে তো কিসের লজ্জা? তার উপর আজ আমাদের বাসর রাত, বাসর রাতে লজ্জা পেলে চলবে না, তা উড়িয়ে দিতে হয়। নির্লজ্জ, গেট আউট। যদি না যাই তো কি করবি? এই কথাটা বলেই জাঙ্কুক তের দিকে স্লো গতিতে এগোতে শুরু করে। তে বয়ে পেয়ে থমথম গলায় বলে উঠলো জাঙ্কুককে, এই একদম কাছে আসবে না কিন্তু, না হলে আমি কিন্তু চিৎকার দিব। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক উচ্চস্বরে হেসে দিল, তুমি আমাকে যত দূরে রাখো না কেন, আমি কখনো তোমাকে দূরে যেতে দেব না। বলে জাঙ্কুক তের পেটের উপর আলতো হাত রাখলো। মুহূর্তে তের ভেতরটা বিদ্যুতের মতো দপ করে উঠলো। তে তার হাত দিয়ে বিছানার চাদরটা খামচে ধরলো, কিন্তু তাতে লাভ হলো না, অ্যাট্রাকশন আরো বেড়ে গেল। তারপর জাঙ্কুক আস্তে করে তের টুটে একটা চুমু বসিয়ে দিল। তে আবেগে তার চোখ দুটো বন্ধ করে নিল। এবার জাঙ্কুক আস্তে আস্তে তের গলায় কিস করতে শুরু করলো। তে জাঙ্কুকের চুল খামচে ধরে আছে। তের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। জাঙ্কুক এবার তেকে বিছানায় শুয়ে দিল। তারপর তের কানে ফিসফিস করে বলল, আর ইউ রেডি মাই ওয়াইফি? তে কিছু বলল না। এটা বলে জাঙ্কুক তের পেটে আলতোভাবে কিস করতে শুরু করে। তে জাঙ্কুকের ছোঁয়া পেয়ে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক এবার তের শাড়ির আঁচলটা একটানে ছুঁড়ে ফেলে দেয়। তের বুক জাঙ্কুকের সামনে উন্মুক্ত হয়ে যায়। জাঙ্কুক তো এক ধ্যানে তের দিকে তাকিয়ে আছে। তে তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। জাঙ্কুক এবার পাগলের মতো তের সারা শরীরে কিস করতে শুরু করে। জাঙ্কুক তের নাভিতে, তের বুকে, তের গলায়, তের ঠোঁটে অনবরত কিস করেই যাচ্ছে। জাঙ্কুক তো পুরো পাগল হয়ে গিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ শব্দ করে তের ঠোঁটে কিস করে। তেও এবার জাঙ্কুকের কিস বেগ দিতে শুরু করে। জাঙ্কুকের এমন ছোঁয়া পেয়ে তের পেটের ভেতর বাটারফ্লাই উঠতে শুরু করে। তে আর জাঙ্কুককে বাধা দিতে পারছে না, কারণ সেও যে জাঙ্কুককে অনেক ভালোবাসে। একসময় তে আর জাঙ্কুক দুজনই তাদের ভালোবাসার সাগরে হারিয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় তাদের ভালোবাসা। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিতে পেছনে ফিরতেই হাত বরাবর গাড়ে একটা টান পড়ে। তাকিয়ে দেখে তে তার ডান হাতের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। গোলাপি রঙের দুই ঠোঁট লাল হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে এই মেয়েটাকে এই মুহূর্তে, ভীষণ ধরনের সুন্দর। জাঙ্কুক একটানা তের দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যায়। তারপর আবারও কলটা বেজে উঠলো। এবার জাঙ্কুক কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচ থেকে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার লেখা আছে। এত সকালে বাবার কল দেখে জাঙ্কুক কিছুটা ভড়কে যায়। তবে মনে মনে মোটামুটি গেস করেছে তার বিয়ের ব্যাপারটা জানতেই হয়তো তার বাবা কল দিয়েছে, না হলে এত সকাল ওনার কল করার কোনো কারণ নেই। জাঙ্কুক অনেক যত্ন সহকারে তের মাথাটা বালিশের উপর রেখে দিয়ে বিছানা থেকে তড়িৎ পায়ে ফোনটি নিয়ে বেলকনিতে চলে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই অপাশ থেকে আরএম বলে উঠলো, কংগ্রাচুলেশন মাই সান, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনে জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, জাঙ্কুকের ভাবনার মাঝে আরএম আবারও বলে উঠলেন, জাঙ্কুক, তেকে আমার মেয়ে হিসেবে অনেক পছন্দ ছিল। সে কাজে যেমন পটু তেমনই সুশ্রী, ব্যবহারও অনেক ভালো, রূপে গুণে তো মাশাআল্লাহ। তোর এই মাম্মিটার মতো বদ না, সারাক্ষণ তো খালি আমার কানের কাছে গেউ গেউ করে। অত্যন্ত মেয়েটা এমন করবে না, তোকে বুঝবে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসছি, এসেই বাসার সব কেলেঙ্কারি উদ্ঘাটন করব, তুই কিছু চিন্তা করিস না। বাবা তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব। এই মুহূর্তে আমি কোনো বাসা খুঁজে পাচ্ছি না। আমি সত্যিই ভাবতে পারিনি যে তুমি আমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি মেনে নেবে। আই লাভ ইউ সো মাচ পাপা। এত ভাবতে হবে না তোমার, বউকে নিয়ে সুন্দর মতো সংসার করো, আমি এটাই চাই। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না।
তেকে শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে বাবা, ওকে মাই সান, তাহলে রাখছি, গুড বাই। বাবার কলটা রেখে জাঙ্কুক সেই খুশিতে একবারে নাচতে ইচ্ছা করছে তার। তারপর খুশিটাকে এভাবে নিজে উপভোগ করে ভেতরে যায়। তারপর তের দিকে এগিয়ে যেয়ে তার কপালে আলতো করে একটা কিস দেয়। তারপর ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে ঢুকে পড়ে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তের ঘুম ভেঙে যায়। তের চোখ জোড়া মেলতেই প্রথম চোখে পড়ে জাঙ্কুকের দিকে। টাওয়াল পেছানো আধ ভেজা গায়ে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। তার আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তে কিছুক্ষণ সেই দিকেই চেয়ে রইল। তের ভিতরটা হু করে উঠল। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুদর্শন ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো? সে তো জাঙ্কুকের যোগ্য না, কোনো দিক দিয়ে জাঙ্কুকের যোগ্য না। তের ভাবনার মাঝে জাঙ্কুক পেছন ফিরে বলল, কখন জেগেছো তে? এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। তে অমনি নিচে আসতে যাবে, তখনই কিছু একটা মনে পড়লো। তে তখনই থেমে যায়। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তে? তে কি উত্তর দিবে সে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে অনেক আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই দপ করে তা নিচে পড়ে যাবে। আর জাঙ্কুক তাকে এই রূপে দেখে ফেললে তো কেমন বিশ্রী একটা ব্যাপার হবে। পর মুহূর্তে তের কাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। তে তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কি করবে এবার? কিভাবে এখান থেকে বাথরুমে যাবে? জাঙ্কুক যদি এখান থেকে বের হয়ে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু এই রামছাগলটা তো ফুটির মতো দাঁড়িয়ে আছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক আবারও বলে উঠল, এই তে আজ সারাক্ষণ এখানে বসেই কাটিয়ে দেবে নাকি? না মানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম বল আমায়। উফ, আমিও না একটা গর্দব, কেমন হাফসারা কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এর উত্তর কি দিব? কি হলো? কি ভাবছো? বলো কি প্রবলেম হয়েছে? আপনি তো বাহিরে যান তো। কেন বাহিরে কেন যাব? মানে বাহিরে যে আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসেন তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতা তো পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যায়। কিন্তু তে বাথরুমে তো অন্য জুতা আছে, তা পরে নিও। উফ, আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন আমি কই পাবো স্যান্ডেল তে? কেন মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যেয়ে বলেন, নিশ্চয়ই দিবে উনি। স্যান্ডেলের জন্য এখন মিনা আপুর কাছে যেতে হবে? উফ তে, তুইও না। কেন যেতে পারবেন না? বউয়ের জন্য এতটুকু আবদার রাখতে পারবে না? কেমন স্বামী আপনি? বউ শব্দটা শোনা মাত্রই জাঙ্কুকের ভেতরে কাকুমুকু বেজে উঠল। অবশেষে তে নিজের মুখেই স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখ আর কি হতে পারে? এর জন্য হাজারটা আবদারও রাখতে রাজি আছি শোনা। জাঙ্কুক আর দেরি করলো না। তেকে অপেক্ষা করতে বলে হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। তে যেন হাত ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি করে বিছানা থেকে বাথরুমের দরজায় হাত দিতেই জাঙ্কুক আবারও পেছন থেকে বলে উঠল, তে শোনো, স্যান্ডেল যদি না। বাকিটুকু আজ জাঙ্কুকের বলা হলো না। সে তেকে এখন অবস্থায় দেখে জাঙ্কুকের চোখ জোড়া আচমকা হয়ে গেল। আর তের অবস্থা যায়। তে তাড়াহুড়ো করে একটা কাপড় দিয়ে তার বুকটা ঢেকে দিল। তারপর রাগী কণ্ঠে জাঙ্কুককে বলে উঠল, এই আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নাই? আমি আসলে ওই স্যান্ডেলের বিষয়ে জিজ্ঞেস করতে এসেছিলাম তে। এই কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কেন? কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। আর এত লজ্জা পাচ্ছ কেন? কাল রাতে তো সবই দেখে নিলাম, এত লজ্জা পাওয়ার কি আছে? এই বলছি না আমার লাগবে না, যান আপনি এখান থেকে, নির্লজ্জ। তের এমন রাগী মুখ দেখে জাঙ্কুক একটা মুচকি হাসি দিল, আর সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর জাঙ্কুক চলে যেতে পা বাড়ায়। হঠাৎ কি বিবেচনা আবার পিছু ফিরে। তারপর তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তবে মাই ওয়াইফি, ইউ আর লুকিং সো হট। কাল রাতে একবার দেখলাম, এখন আরেকবার দেখলাম। উফ, দুবার দেখে ফেললাম তে। বলেই জাঙ্কুক চোখ টিপ দিল তেকে। বলার উদ্দেশ্য ছিল তেকে রাগানো। তেকে রাগে লোকে আরো রাগিয়ে দিল জাঙ্কুক। আর তে কি চুপ থাকার মতো মেয়ে, সে তো তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে তে বাথরুমে ঢুকে পড়ল।
তে ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে নিল। জাঙ্কুক রুমেই ছিল। সে তেকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে চোখ জোড়া কপালে উঠে গেল। গুড় লাগা কণ্ঠে তেকে বলল, পরি? মানে মানে হলো আমার পরি। কই পরি? আমার সামনেই তো। জলপাই রঙা শাড়িতে জলপাই পরি লাগছে। জাঙ্কুক যে তাকে উদ্দেশ্য করেই বলছে, তে সেটা বুঝতে পারে। তারপর একটা হাসি দিয়ে ব্রু কুঁচকে বলল, এত পরি পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি যেন বলেছিলেন? কি আবার হট বলেছিলাম? লজ্জা শরম নেই আপনার? জাঙ্কুক মাসুদ মার্কা একটি হাসি দিয়ে তের দিকে এগোতে শুরু করে। তে ছুটে একটা ডুব দিলে কিছুটা পিছিয়ে যায়, কারণ জাঙ্কুকের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না তের কাছে। নিশ্চয়ই এখন জাঙ্কুক সোহাগ করতে চাইবে। সত্যি সত্যি তাই হলো। তেকে আচমকা এক টান মেরে জাঙ্কুক নিজের কাছে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাসে দুজন শুনতে পাচ্ছে, আই লাভ ইউ আমার পরি। পরি, একটা কিস করি। জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হয়ে যাক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব, সমস্যা নেই। উফ, রাগ উঠতেছে কিন্তু এখন। এমনিতেই মনটা ভালো নেই। মা বাবা আর ফুপির জন্য আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব, দেখি ফুপি আর মা বাবার অভিমান ভাঙাতে পারি কিনা। এখন নিচে যেতে দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না বলে জাঙ্কুক তের দিকে এগিয়ে যায়। তারপর তের বেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মিনা আপু ভেতরে ঢুকে বলতে শুরু করলেন, ওতে আফা, খালাম্মা, খালু রোজ আর ইউনো ভাইয়া বাসায় কেউ নেই, কোথায় যেন চইলা গেছে। সে যে বে টাইমে রুমে ঢুকে পড়েছে, এখন বুঝতে পারছে। এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে তারপর বলল, সরি আপা ভাইজান, আমি না দেখে রুমে এসে পড়েছি। জাঙ্কুক একটা হাসি দিয়ে তেকে ছেড়ে দেয়। তে মিনার কথা শুনে অবাক হয়ে যায়। যে শুনেছে তার মা বাবা আর ভাই বোন বাসায় নেই। অমনি সে জাঙ্কুক এবং মিনাকে পাশ কাটিয়ে নিচে চলে আসে। তার মা বাবা এবং ভাই বোনের রুমে ঢুকে দেখতে পায় সত্যি রুমে কেউ নেই। তে দপ করে নিচে পড়ে যায়। তার মা বাবা তাকে ফেলে কোথায় চলে গেল। তে নিচে বসে কান্না শুরু করে দেয়। জাঙ্কুক নিচে এসে তেকে জড়িয়ে ধরে। তে কান্না করতে করতে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাইয়া, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গিয়েছে। আমি তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না। আমি কি করব এখন জাঙ্কুক ভাইয়া? তে শান্ত হ, রাগ হলে এরকমই হয়। বাবা কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। বাবা এসে সবকিছু ঠিক করে দিবে, তুই দেখিস। এখন মন খারাপ করিস না তে, প্লিজ কান্না থামা। এর মাঝে অনেক দিন কেটে যায়, এই 4-5 দিনের মতো। তে তার মা বাবার আর কোনো খোঁজ পায়নি। মোবাইলে অনেক কল দেয় তাদের, কিন্তু বরাবরই নাম্বারটা অফ বলছে। মিসেস জিন বেগম তেকে এর মাঝে আর কিছু বলেননি। এমনিতেই মেয়েটার পরিবার চলে যাওয়ার কারণে কেমন মনমরা হয়ে গিয়েছে। সারা দিন কেমন মা বাবার জন্য কান্নাকাটি করে। সে কারণে রাগ আর প্রকাশ করার প্রয়োজন বোধ করেননি তিনি। তবে তিনি তেকে যে অনেক সহজে মেনে নেবেন তাও না। সেদিন সন্ধ্যায় মিস্টার আরএম বাসায় এসে হাজির হন। ওনার মুখে কেমন হাসির ছাপ স্পষ্ট। আগ্রহ, ছেলের বউকে দেখার ইচ্ছা। তে তার মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সালাম করে। মিস্টার আরএম সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর তাদের জন্য দোয়া করেন। জিন সেটা দেখে রাগে গজগজ করে সেখান থেকে চলে যান। জিন ভেবেছিল হয়তো আরএম এই সম্পর্কটা মেনে নেবেন না, কিন্তু সে মেনে নিয়েছে। জিন নিজের ছেলের দিকে তাকিয়ে হেসে বললেন, তোমাদের মাকে টাইট দেওয়ার দায়িত্বটা আমার, সো নো টেনশন, তোমরা চিল করো। তে হেসে ফেলল। তে আগেও তার ফুপাকে অনেক ইন্টারেস্টিং একজন পার্সন ভাবতো, কারণ লোকটি আসলেই অনেক চমৎকার। মনে কোনো রাগ অহংকার নেই তার। অনেক সাদাসিধা একজন মানুষ, অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। তে তার শ্বশুরকে তার মা বাবার বিষয়ে সম্পূর্ণটা বুঝিয়ে বলল। মিস্টার আরএম তের মাথায় হাত বুলিয়ে বললেন, মাই ডিয়ার বৌমা, তুমি কোনো টেনশন করো না। আমি জানি ওনারা এখন কোথায় আছে। তিনি সত্যি সত্যি তের পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান। তারপরের দিন আরএম সাহেব সেখানে পৌঁছে যান। তারপর ওনাদের সকল রাগ অভিমান শুনেন। তারপর সুবিন বললেন, ভাইজান, আমি হাফ সাপোর্টে ওই বাসায় বসবাস করতাম। আপনারা আমাদের সাপোর্ট না করলে হয়তো আমাদের দৈনন্দিন
জীবন অতিবাহিত করতে অনেক কষ্ট হয়েছে, তো সেখানে আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে নিয়েছে। বলেন ভাইজান, এটা কি মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিল সেটা ভেবেছেন একবার? তাই আমি লজ্জায় গ্রামে চলে আসলাম। আমি আমার আব্বার সামনে কিভাবে দাঁড়াবো? মিস্টার আরএম সবিনের সব কথা শুনে হু হু করে হেসে দিলেন। তারপর হাসি থামিয়ে বললেন, আমার ছেলে যে তেকে বিয়ে করেছে এতে আমি বড্ড হ্যাপি বিয়ান সাহেব। মিস্টার আরএম এর কথা শুনে সবিন সাহেব দ্বিধায় পড়ে যান। তারপর আরএম সাহেব সবিন সাহেবকে আস্তে আস্তে ক্লিয়ার করে বুঝিয়ে দেন, ভালোবাসা, প্রেম এসবে স্ট্যাটাস, অহংকার, জাতপাত, সৌন্দর্য তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসার অর্থ শুধুই ভালোবাসা। ভালোবাসার কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ। এভাবেই আরএম সবিনকে অনেক বুঝান। তারপর সবিন নিজের ভুল বুঝতে পারেন, তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেননি। আরএম সাহেবকে বহু কষ্টে বুঝিয়ে তিনি অন্য জায়গায় বাসা নেন। সেখানেই পরিবার নিয়ে বসবাস করতে শুরু করেন। তিনি চান না তার মেয়েকে কেউ তাচ্ছিল্যভাবে বলুক যে তার মা বাবা তার বাড়িতেই পড়ে আছে। সবিনের এসব যুক্তিসঙ্গ শুনে আরএম সাহেবও মেনে নেয়। তারপর মিসেস জিনো আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন। জাঙ্কুক যেহেতু তেকে ভালোবাসে সেখানে তার আপত্তিটাই বেমানান। তারপর সুন্দর মতো চলতে শুরু করে দুটো পরিবারের সংসার। জাঙ্কুক তেকে বলল, দেখেছো আমার বউজান, আমি বলেছিলাম না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তে নীরবে একটু হাসলো। তারপর জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আপনার উপর আমার পুরো বিশ্বাস ছিল, ভালোবাসি। আমি আপনাকে বড্ড ভালোবাসি জাঙ্কুক। আমিও যে ভালোবাসি আমার বউজান। বলেই জাঙ্কুক তের কপালে গভীর একটা চুমু এঁকে দিল। তারপর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। এভাবেই তাদের ভালোবাসাটা পূর্ণতা পেল।